গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আগের দিন পড়েছিলাম পৃথিবীর স্তর বিন্যাস। পৃথিবীর স্তর বিন্যাসে আমরা তিনটি স্তর পড়েছিলাম। কি কি? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূত্বক। পৃথিবীর স্তর বিন্যাস কি কি? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও ভূত্বক, তাই তো? আচ্ছা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক আমরা পড়েছিলাম। আজকে তার পরের অংশ পড়ব। পরের অংশ হচ্ছে এই ভূত্বক। এই ভূত্বককে আবার দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে মহাদেশীয় ও অন্যটা হচ্ছে মহাসাগরীয়। মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। তাহলে আমরা এক এক করে মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক পড়ব। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। হেডিং করি মহাদেশীয় ভূত্বক। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল এটা কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম, ঠিক আছে? তার আন্ডারে আমরা এই বিষয়গুলো পড়ছি। আচ্ছা, এই মহাদেশীয় ভূত্বকে শিলার ঘনত্ব খুবই কম, তার জন্য এটা হালকা। আর হালকা বলে ওপরে উঠে থাকে বলে এটা মহাদেশের মতন রূপ নিয়েছে। তাহলে কি মহাদেশীয় ভূত্বকের কঠিন শিলার ঘনত্ব গড়ে খুবই কম, তার জন্য এই অংশটি উঁচু হয়ে মহাদেশের সৃষ্টি হয়েছে। আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। ভূত্বকের কঠিন শিলার ঘনত্ব খুবই কম, তাই মহাদেশীয় ভূত্বকের গড় উচ্চতা বেশি। গড় উচ্চতা বেশি। আচ্ছা, 0.38% মাত্র পৃথিবীর ভরের, মানে যদি লাইনটাকে উল্টো করে দেখি, পৃথিবীর ভরের মাত্র 0.38% এই মহাদেশীয় ভূত্বকের ভর, ঠিক আছে? মানে পৃথিবীর ভরের মাত্র 0.38% হচ্ছে মহাদেশীয় ভূত্বকের ভর। আচ্ছা, মহাসাগরীয় ভূত্বকের ওপরে
এই মহাদেশীয় ভূত্বকটি অবস্থিত। তাহলে মহাসাগরীয় ভূত্বকের ওপর মহাদেশীয় ভূত্বকের অবস্থান। ঠিক আছে, কেন আমরা কিছুক্ষণ আগেই বললাম মহাদেশীয় ভূত্বকটা হচ্ছে খুবই হালকা বলে উপরে উঁচু হয়ে থাকে, এবং মহাসাগরীয় ভূত্বকটা হচ্ছে খুব ভারী বলে নিচে থাকে। তাই মহাসাগরীয় ভূত্বকের ওপরে এই মহাদেশীয় ভূত্বকটি অবস্থান করছে। আচ্ছা, মহাদেশীয় ভূত্বকের বিস্তার 70 কিলোমিটার। মহাদেশীয় ভূত্বকের বিস্তার সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি 70 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইটুকু অংশে আমরা কি কি জানলাম? মহাদেশীয় ভূত্বক কাকে বলে? আচ্ছা, মহাদেশীয় ভূত্বকটি পৃথিবীর ভরের কত পার্সেন্ট দখল করে আছে? 0.38%। আর মহাদেশীয় ভূত্বকটি মহাসাগরীয় ভূত্বকের ওপর অবস্থান করে। এখানে লেখাটা একটু ভুল হয়েছিল, এটা তোমরা একটু দেখে ঠিক করে নিও। মহাসাগরীয় ভূত্বকের ওপর মহাদেশীয় ভূত্বক অবস্থান করে। আচ্ছা, মহাদেশীয় ভূত্বকের বিস্তার সর্বোচ্চ 70 কিলোমিটার। পরের অংশ কি আছে? পরের অংশ আছে হচ্ছে মহাদেশীয় ভূত্বকের উপাদান। এখানে আছে সিলিকন, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলি রয়েছে। তাহলে আমরা একটা মুছে পরের অংশে যাব। উপাদান তাহলে সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। ঠিক আছে, তাহলে কি কি আছে? সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, আর সোডিয়াম আছে। এই মহাদেশীয় ভূত্বককে কিন্তু সিয়াল বলা হয়। মহাদেশীয় ভূত্বককে সিয়াল বলা হয়। আচ্ছা,
এই যে মহাদেশীয় ভূত্বককে শিয়াল বলা হয়, এটা আমরা কিভাবে মনে রাখবো? একটা মজার বিষয় দিয়ে আমরা মনে রাখতে পারি, কারণ এটা আমরা খুব সহজেই ভুলে যাই যে শিয়াল হবে না সীমা হবে। ঠিক আছে, শিয়াল হবে না সীমা হবে, এটা খুব সহজেই আমরা ভুলে যাই, আমাদের গুলিয়ে যায়। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? শিয়াল কথাটা হচ্ছে শিয়াল, ঠিক আছে, শেয়াল নয়, কিন্তু কথাটা হচ্ছে শিয়াল। শিয়াল কি বলছে? মহাদেশীয় ভূত্বক। তাহলে শিয়ালকে যদি আমরা একটু বিকৃত করে শেয়াল হিসাবে মনে রাখি, শেয়াল কোথায় থাকে? স্থলভাগে থাকে, মানে ডাঙাতে থাকে। তো স্থলভাগ মানে হচ্ছে মহাদেশ, ঠিক আছে, স্থলভাগ মানে হচ্ছে মহাদেশ। তাহলে আমরা সেইভাবে মনে রাখতে পারি যে শিয়াল থাকে স্থলভাগে, তাহলে শিয়াল হবে মহাদেশীয় ভূত্বক। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখতে পারি, কিন্তু পরীক্ষার সময় এটা কিন্তু উচ্চারণটা শিয়াল হবে, শিয়াল নয়। ঠিক আছে, শেয়াল যে প্রাণী রাত্রেবেলা হুক্কা হুয়া করে ডাকে, সেটা হচ্ছে শেয়াল। তো আমরা এই শেয়াল দিয়ে কিন্তু মহাদেশীয় ভূত্বককে যে শিয়াল বলা হয় সেটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে মহাদেশীয় ভূত্বকে কি কি শিলা দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বক কি কি শিলা দ্বারা গঠিত? প্রশ্নটা লিখে ফেলি। মহাদেশীয় ভূত্বক কি কি শিলা দ্বারা গঠিত? কি কি শিলা দ্বারা? 1 নম্বর আগ্নেয় শিলা, 2 নম্বর পাললিক শিলা, দেখা যাচ্ছে, এবং 3 নম্বর রূপান্তরিত শিলা। আচ্ছা, তাহলে মহাদেশীয় ভূত্বক কি কি শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি? আগ্নেয়গিরি থেকে যে লাভা নির্গত হয় সেটা শক্ত জমাট বেঁধে শিলায় পরিণত হয়, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। পাললিক শিলা কি? পলল বা কাদা, সেটা কালক্রমে অত্যন্ত চাপে এবং তাপে পাললিক শিলা তৈরি হয়। এবং রূপান্তরিত শিলা, এই আগ্নেয় শিলা আর এই পাললিক শিলা যখন পরিবর্তিত হয়ে তার গুণ ধর্ম বর্ণ চেঞ্জ হয়ে গিয়ে একরকম শিলায় পরিণত হয়, তাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে মহাদেশীয় ভূত্বক এই 3 রকমের শিলা দ্বারা গঠিত হলেও 95% থাকে আগ্নেয় শিলা, মানে আগ্নেয় শিলার পরিমাণ থাকে 95%, আর বাকি 5% পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপরে আমরা জানবো ঘনত্ব। আচ্ছা, এই মহাদেশীয় ভূত্বক অপেক্ষাকৃত হালকা হওয়ায় এর ঘনত্ব খুবই কম, 2.78 গ্রাম পার ঘন সেমি।
ঠিক আছে, 2.78 গ্রাম পার ঘন সেমি। তুলনামূলকভাবে মহাদেশীয় ভূত্বক হালকা হয়। আচ্ছা, আবার যখন মহাসাগরীয় ভূত্বক পড়ব তখন দেখবো আবার মহাসাগরীয় ভূত্বকটা ভারী, ঠিক আছে, সেটার ঘনত্বও বেশি। আচ্ছা, পরের পয়েন্ট আমরা জানবো ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গ, এই মহাদেশীয় ভূত্বকে পি তরঙ্গ প্রবাহিত হতে পারে। পি তরঙ্গ প্রবাহিত হতে পারে। আচ্ছা, এই গতিবেগ বেড়ে 1.5 কিমি পার সেকেন্ড থেকে 6.2 কিমি পার সেকেন্ড হতে পারে। আচ্ছা, পি তরঙ্গ প্রবাহিত হতে পারে। আমরা যখন ভূমিকম্পটা পড়েছিলাম সেখানে ভূমিকম্প তরঙ্গর পি তরঙ্গটা আমরা পড়েছিলাম যে শিলার মধ্যে দিয়ে বা কঠিন বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তো এখানে মহাদেশীয় ভূত্বক কি কঠিন শিলা দ্বারা গঠিত, কিন্তু কঠিন শিলা হলেও এর ঘনত্ব খুবই কম, কিন্তু কঠিন তো শিলা দ্বারা গঠিত, তো পি তরঙ্গ তাই এর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এবার প্রবাহিত হয়ে এর গতিবেগ 1.5 কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে বেড়ে 6.2 কিলোমিটার প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে। এরপরে আমরা মহাসাগরীয় ভূত্বক পড়ব, কিন্তু তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হলো 3 রকম শিলা দ্বারা গঠিত আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো এই শিলার কিছু দুটো দুটো করে উদাহরণ আমরা জানবো, ঠিক আছে। আগ্নেয় শিলা কি কি? গ্রানাইট, ব্যাসাল্ট, ইটিসি হচ্ছে ইত্যাদি। আচ্ছা, পাললিক শিলা, স্লেট, বেলে পাথর ইত্যাদি। স্লেট, বেলে পাথর ইত্যাদি। রূপান্তরিত শিলা, মার্বেল,
নিস, ফিলাইট ইত্যাদি। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলা কি কি? গ্রানাইট, ব্যাসাল্ট ইত্যাদি। পাললিক শিলা স্লেট, বেলে পাথর ইত্যাদি। রূপান্তরিত শিলা হলো মার্বেল, নিস, ফিলাইট ইত্যাদি। তাহলে আজকে আমাদের পড়া এই অবধি থাকলো। নেক্সট